বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস অর্থনীতি বিভাগ সরকারি বিএম কলেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল। আশা করি এই মহামারী কোভিডের মধ্যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থাকাটা কামনা করি, আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক এই দোয়া করি। আজকে তোমাদের পড়াবো অর্থনৈতিক চিন্তাধারা, বিষয়কোড 24, 22, 13, অধ্যায় প্রথম। তোমাদের শুরুতেই মহামারী করোনার কারণে যদি ক্লাস থেকে অনেক দূরে আছো, তারপরেও অনেকদিন ধরে অনলাইন ক্লাস হচ্ছে অর্থনীতি বিভাগে। আশা করি তোমরা সেগুলো ফলো করে নিজেরা উপকৃত হচ্ছ, এবং তোমরা যদি উপকৃত হও তাহলে আমরা উপকৃত হব এবং আমাদের প্রচেষ্টা সফল ও সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাসে আলোচনা করব মধ্যযুগ বলতে কি বোঝো, মধ্যযুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা লিখো অথবা বর্ণনা দাও। তোমরা বইয়ের সিলেবাসে দেখবে প্রথমেই মেডিভেল পিরিয়ড অথবা মধ্যযুগ আছে, এর সামাজিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। মধ্যযুগ বলতে এমন একটি সময়কালকে বোঝানো হয় যেখানে পৃথিবীর সভ্যতার আলো প্রবেশ করেনি বলে মনে করা হয়। এই কারণে আধুনিক যুগে মধ্যযুগকে ঘৃণিত অর্থে ব্যবহার করা হয়। তবে মধ্যযুগে সময়সীমা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। অনেক গবেষক মনে করেন 476 খ্রিস্টাব্দ থেকে মধ্যযুগ শুরু হয়, আবার কোনো কোনো গবেষক মধ্যযুগের সময়কাল আরও পরে আরম্ভ করেন। তারা মনে করেন রোম সাম্রাজ্য ধ্বংসের পর থেকেই মধ্যযুগের শুরু। সেই হিসেবে বলা যায় 476 খ্রিস্টাব্দের পর থেকে মধ্যযুগের আরম্ভ হয়। মধ্যযুগের ব্যাপ্তিকাল ছিল দীর্ঘ সময়, সে কারণে কোন সালে মধ্যযুগ শেষ হয় তা নিয়ে মতভেদ আছে। কোনো কোনো গবেষক মনে করেন 400 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের ব্যাপ্তি ছিল। আবার কোনো কোনো গবেষক মনে করেন 450 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের অবস্থান বলা যায়। ডক্টর ইনগ্রাম মনে করেন 5ম শতাব্দীর শেষ ভাগ থেকে 5ম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়সীমাকে ইউরোপের মধ্যযুগ বলা হয়। অতএব আমরা বলতে পারি 5ম শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর পূর্ব পর্যন্ত সময়টিকে মধ্যযুগ বলা হয়। এখন মধ্যযুগ নিয়ে অনেক কথা আছে, যেমন সেটাকে অন্ধকার যুগ বলা হয়। আবার সে সময় সাহিত্য, ইতিহাস এগুলা বিকাশ ঘটেনি, মানব সভ্যতার বিকাশ ঘটেনি, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। তবে সে সময় কিছু কিছু সভ্যতার বিকাশ হয়েছিল। আমরা যদি চিন্তা করি, অনেকে বলছেন 476 খ্রিস্টাব্দে শুরু অথবা রোম সাম্রাজ্যের পতনের পর শুরু। আসলে আমরা বলতে পারি যে আসলে মধ্যযুগ 476 খ্রিস্টাব্দ থেকে শুরু করে একেবারে 1476, আমরা যদি সেই 1000 বছর ধরি, অথবা যেটা বলা হয়েছে পঞ্চদশ শতাব্দীর মধ্য ভাগ পর্যন্ত। এখন পঞ্চদশ শতাব্দী 1401 থেকে শুরু করে 1450 অথবা 76, আমরা যেটাই বলি, এই সময়টাকে মধ্যযুগ বলা হয়। কিন্তু মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হলেও এখানে কিন্তু একটা ধর্মের বিকাশ হয়েছিল, সেটা হচ্ছে আমরা যারা মুসলিম, সেই মুসলিম ধর্মের বিকাশ হয়েছিল মধ্যযুগ। এখন যে একাত্রে অন্ধকার আচ্ছন্ন যুগ বলা হয়, সেটা বলা হয়েছে কেন? সাহিত্য, দর্শন, বিভিন্ন কিছুর বিকাশ বর্তমান যুগে যেরকম ঘটে সেই রকমই ঘটেনি, কিন্তু ওই সময় ইসলামী দর্শনের বিকাশ ঘটেছিল। সেই ইসলামী দর্শনের বিকাশ ঘটার পরে হয়তোবা কিছু কিছু এলাকায় এই ধর্মের আলো অথবা দর্শনের আলো কিন্তু পৌঁছেছিল। এখন আমরা যেটা বলতে পারি, এক কথায় যদি বলি, একেবারে 5ম শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ অথবা শেষ ভাগ পর্যন্ত মধ্যযুগের ব্যাপ্তি ছিল, অথবা মধ্যযুগ ছিল 476 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আধুনিক যুগ শুরুর আগ পর্যন্ত। যদি আমরা সংক্ষেপ বলি যে আধুনিক যুগ শুরুর আগ পর্যন্ত মধ্যযুগের ব্যাপ্তি ছিল। এখন আমরা আলোচনা করব মধ্যযুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। মধ্যযুগকে আমরা আগেই বলেছি অনেকে অন্ধকার যুগ বলে অভিহিত করেন।
তবে এই কথা 400 থেকে 1200 সাল পর্যন্ত প্রযোজ্য হলেও 1200 থেকে 1500 সাল পর্যন্ত এটি পর্যন্ত অনেকে আবার দুটো ভাগে ভাগ করছেন মধ্যযুগে, 400 থেকে 1200 আর 1200 থেকে 1500। কারণ এই সময়সীমা অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সে নগর অর্থনীতি, পেশাগত বিভাজন, বিভিন্ন পৌরসভার মধ্যে বাণিজ্যের প্রসার লাভ করে। নিম্নে আমরা মধ্যযুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা করব। আমি যেটা প্রথম স্লাইডেই বলেছি, মধ্যযুগে কিন্তু ইসলাম ধর্মের বিকাশ হয়েছিল। সেই বিকাশের কারণে কিন্তু কিছু কিছু অঞ্চলে অন্ধকার দুর্বৃত হয়েছিল সেই ধর্মের আলোয়। এখানে যদিও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, তারপর আবার 1200 থেকে 1500 খ্রিস্টাব্দ ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স বিভিন্ন এলাকায় কিন্তু সভ্যতার আলো পৌঁছেছিল। এখন আমরা যদি আলোচনা করি, প্রথমে আমরা মধ্যযুগের গ্রামীণ অথবা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে প্রথমে আমরা আসি গ্রামীণ কমিউনিটি। মধ্যযুগের সামাজিক অর্থনৈতিক কমিউনিটি হিসেবে গ্রামীণ সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল। আমরা এও জানি যে ওই সময় আসলে এই শহর নগর আমরা যা বলি অথবা আধুনিক যুগ বলি সেরকম অবস্থা ছিল না, বিশেষ করে গ্রামীণ অবস্থাটাই প্রচলিত ছিল। এই সমাজের কিছু কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো, সেগুলো গ্রামীণ সমাজে বিভিন্ন স্বনির্ভর পরিবার। এখন আমরা স্বনির্ভর বলতে কি বুঝি? অন্যের প্রতি নির্ভরশীল নয়, নিজের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সেই পরিবারের অর্থ সম্পদ যা ছিল অথবা জমি জমা যা ছিল তাদের উপরে, তা দিয়েই চলত। লোকের আচার আচরণের গণতান্ত্রিক মনোভাব ছিল। আমরা যদি এখন চিন্তা করি যে বর্তমান যুগের মতো এত ক্রিটিক্যাল মানসিকতার লোক ওই সময় ছিল না। সবাই কি গণতান্ত্রিক মনোভাব, সবাই যে জিনিসটাকে সাপোর্ট করতো অথবা যেটাকে ভালো মনে করতো সেই মনোভাবটা প্রকাশ করার একটা আচার আচরণ তাদের প্রকাশ পেত। সমাজে ধন সম্পদের বৈষম্য ছিল না। আমরা যদি এই সময় চিন্তা করি, সেই সময় সে সাম্যবাদের কথা অথবা দাসপ্রথার কথা, সাম্যবাদের সময় ধন সম্পদে কিন্তু এরকম বৈশিষ্ট্য কারো বেশি অথবা কারো কম এরকম ছিল না। লোকজনের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল। একটি সাধারণ মূল্যের ভিত্তিতে বিভিন্ন পরিবারের মধ্যে শস্যাদির বিনিময় প্রথা, আমরা যদি বার্টার সিস্টেমটা বলি, সেইটা ছিল যে বিভিন্ন শস্যের বিনিময় বিভিন্ন শস্য এগুলো আনা নেওয়া হতো। এখন আমরা যদি গ্রামীণ কমিউনিটির কথা চিন্তা করি, আসলে মধ্যযুগের গ্রামীণ কমিউনিটি কিন্তু আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আমাদের মনের মধ্যে যে একটা বর্তমান যুগের, বিশেষ করে বর্তমান যুগে মানুষের মনের মধ্যে যে একটা কুটিল ভাব, মানুষের মানসিক অবস্থা বোঝা কিন্তু আসলে অত সহজ নয়। কিন্তু মধ্যযুগের মানুষের আচার ব্যবহার, তাদের ভ্রাতৃত্ববোধ এগুলো কিন্তু একেবারে সহজ সরল ছিল। আমরা যেটা বলতে পারি এক কথায়, আমরা যদি এগুলো এখন করি তাহলে মানুষ অনেকে বোকা বলে অথবা সহজ সরল বলে, কিন্তু ওই সময় এই আচরণগুলো ছিল যেগুলো আসলে ওই সমাজ ব্যবস্থার জন্য অনেকটাই ভালো বলে মনে করা হতো। সামাজিক নিয়মকানুন। মধ্যযুগে রোমানরা ব্যক্তিগত সম্পত্তির মালিকানার উপর গুরুত্ব আরোপ করত। এর ভিত্তিতে তারা বিভিন্ন সামাজিক নিয়মকানুন প্রবর্তন করে। কিন্তু ওই সময়ের জার্মান উপজাতি এর পাশাপাশি সমাজের মালিকানার উপর কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে। এখন রোমানরা ব্যক্তিগত মালিকানার উপর গুরুত্ব আরোপ করতেন। বিভিন্ন সামাজিক নিয়মকানুন প্রবর্তন আসলে রোমান থেকেই আসে। কিন্তু ওই সময় জার্মান উপজাতি এর পাশাপাশি সমাজের মালিকানার কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। এই উপজাতি সম্পত্তির উপর গণতান্ত্রিক উপায়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকেও গুরুত্ব প্রদান করেন। উদাহরণস্বরূপ বলা যায়, কৃষিক্ষেত্রে নিজেদের জমিতে চাষাবাদের পাশাপাশি গ্রামীণ কমিউনিটির লোকজন একইভাবে সমাজের জন্য কাজ করতে বাধ্য থাকত। দেখুন, নিজের জমিতে চাষাবাদ ছাড়াও তারা কি গ্রামীণ কমিউনিটির লোকজন সমাজের অন্য লোকজনের জন্য তারা চাষাবাদ করতে বাধ্য থাকত। গ্রামীণ কমিউনিটির অধীনে 4 ধরনের ভূসম্পত্তি ছিল: বসবাসের স্থান, বাগান, পশুচারণ ভূমি, পতিত জমি। এখন আমরা যদি চিন্তা করি, বসবাসের জন্য একটা নির্দিষ্ট স্থান ছিল, তাদের বসবাসের স্থানের পাশে বাগান করার জন্য একটা জমি ছিল, পশুচারণ ভূমি ছিল এবং পতিত জমি, পশুচারণ যেখানে পশুচারণ করা পতিত জমি। প্রথম দুই ক্ষেত্রে ব্যক্তি মালিকানা শিখেছে। কোনটা ছিল ব্যক্তি মালিকানা? যেহেতু বসবাসের স্থান আর বাগান, এই দুটো ছিল ব্যক্তি মালিকানা। তৃতীয় ক্ষেত্রে জমিন কমিউনিটি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবহার হতো, যেটা হচ্ছে পশুচারণ ভূমি। এখানে কারা কারা পশুচারণ করতে পারবে, কারা কারা পারবে না, সেটা কিন্তু ওই গ্রামীণ কমিউনিটির যে মাতবার বলি আমরা, যে প্রধান ছিল তার অনুযায়ী অথবা সিদ্ধান্ত অনুযায়ী, যাদেরকে গণতান্ত্রিকভাবে মনোনীত করা তাদের সিদ্ধান্ত ব্যবহার করা। চতুর্থ ক্ষেত্রে জমি সাধারণের সম্পত্তি হিসেবে, এই পতিত জমি ছিল সব মানুষের। এভাবে মধ্যযুগে ব্যক্তি সম্পত্তির ব্যক্তি মালিকানা বিভিন্ন ধরনের ছিল। আরেকটা যদি আসি আমরা ব্যক্তি অধিকার। ব্যক্তি অধিকারের উপর তখনকার সমাজের গুরুত্ব ছিল অত্যাধিক।
শুধু সম্পত্তির উপর নয়, অন্য ব্যাপারেও এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব ছিল। তবে বাস্তবে সম্পত্তির মালিকানা দ্বারা ব্যক্তি অধিকার অনেকটা প্রভাবিত ছিল, কারণ জমি ছিল তখনকার সমাজে প্রভাব ও প্রতিপত্তির মূল শক্তি কেন্দ্র। এখন আমরা যদি চিন্তা করি, ব্যক্তি অধিকার সমাজের জমি, ভূমি যেটা বলি আমরা, যেটা বিভিন্নভাবে ব্যবহার করা হতো, কিন্তু জমির বাইরেও যে অন্যান্য সম্পত্তি সেগুলোর গুরুত্ব ছিল। যদি জমির ব্যক্তি মালিকানা কথা বলি, যার জমি আমরা যদি বলি নিজস্ব জমি জমা, প্রথম দিকে দেখেছি জমি জমা ছিল না, কিন্তু যার যতটুকু ছিল নিজের বাসস্থান অথবা বাগান, এই যার যত বেশি ছিল তার প্রভাব প্রতিকেন্দ্র কিন্তু আসলেই বেশি ছিল, কারণ জমি তখনকার দিনে জমি ছিল সমাজে প্রভাব ও প্রতিপত্তির মূল শক্তি কেন্দ্র। স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি। মধ্যযুগের দ্বিতীয় ভাগে সামন্তবাদের উদ্ভব ও বিকাশ হয়। এই সময়কার অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ। বেশিরভাগ লোক কৃষিতে নিয়োজিত ছিল, তবে খ্রিস্টান ধর্মযাজকগণ নিজেরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে পারতেন। খ্রিস্ট ধর্মের প্রভাবে মধ্যযুগে ইউরোপের জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, এতে কৃষি ও শিল্পের উন্নতি হয়। এখন যদি আমরা দেখি, সেই অন্ধকার যুগের কথাই বলি, যাই বলি, কিন্তু দ্বিতীয় ভাগটা যে আমরা 1200 থেকে 1500 সালকে ধরছি, অথবা 1200 খ্রিস্টাব্দে 1570 অথবা 76 খ্রিস্টাব্দ, যাই বলি, সামন্তবাদের উদ্ভব ও বিকাশ। এ সময় অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ, বেশিরভাগ লোক কৃষিতে নিয়োজিত। সামন্ত ভূমি ছিল, সেই ভূমির জমিদার ছিল, সেই জমিদার অধীনে বেশিরভাগ লোক কৃষিকাজ করত। তবে খ্রিস্টান ধর্মযাজকগণ নিজেরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে পারতেন। খ্রিস্ট ধর্মের প্রভাবে মধ্যযুগে ইউরোপে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। তারা একটা ধর্ম দিয়ে কিন্তু আসলে জাতীয়তাবাদ সৃষ্টি করতে পেরেছিল, অথবা সৃষ্টি করতে সমর্থ হয়েছিল। এতে কৃষি ও শিল্পের উন্নতি হয়। পেশা। মধ্যযুগে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী, বংশ, বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্ব পরিলক্ষিত হয়। সেই নিয়ে অনুযায়ী সমাজের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। প্রায় সবকিছুই হতো লোকের পেশা ও সামাজিক রীতিনীতি অনুযায়ী। দৈহিক শ্রমকে সমাজে হেয় মনে করা হতো। সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থাকায় দাস প্রথার অস্তিত্ব ছিল। কৃষি ছিল সমাজের প্রধান পেশা। একে কেন্দ্র করে অন্যান্য পেশার বিকাশ লাভ করে। অতএব এসব সত্ত্বেও শাসক শ্রেণীর কাছে কৃষি ব্যবসা বাণিজ্য ছিল নিম্ন শ্রেণীর পেশা। এখন আমরা যদি বলি, বিভিন্ন সামন্ত যুগে একজন সামন্ত জমিদারের অধীনে তার অনেক কৃষক থাকত। তারা সেই সামন্তের জমিদারে কৃষিকাজ করে জীবন নির্বাহ করে, এই জন্য ছিল স্বয়ংসম্পূর্ণ। এখন বিভিন্ন বংশ সম্প্রদায়ের অস্তিত্ব সময় দেখা গেছে শ্রেণী অনুযায়ী, যে যারা একেবারেই দরিদ্র তারা সামন্ত পূর্বের অধীনে কাজ করতো, তারা ধনী, তারা বিভিন্নভাবে সরকারের কাছ থেকে জমি নিয়ে জমিদার হতো। প্রায় সবকিছুই হতো লোকের পেশা ও সামাজিক রীতিনীতি। বিভিন্ন পেশায় যে ছিল, তারপরও পেশা ও সামাজিক রীতিনীতি ছিল। দৈহিক শ্রমকে হেয় মনে করা হতো। কেন? কারণ তারাই দৈহিক শ্রম দিবে যাদের কিছুই ছিল না, তারা ছিল সমাজে দরিদ্র জনগোষ্ঠী, এবং তারাই সামন্তপূর্বের অধীনে কাজ করত। সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থাকায় দাস প্রথার অস্তিত্ব ছিল। দাস প্রথা কি? একজনকে অন্যে কিনে নেবে, অথবা সে তার অধীনে সারা জীবন কাজ করে দেবে, শুধু কি খাওয়ার জন্য। তার নিজস্ব কোনো চিন্তা চেতনা, অন্য কিছু করার মতো কোনো অধিকারই ছিল না। সে হচ্ছে কি দাস, এবং সে তার পূর্বের কথা মতোই চলতো, এবং জন্ম, মৃত্যু অথবা বিয়ে অথবা চলে যাওয়া সবকিছুই তার পূর্ব মর্জির উপর নির্ভর করত। কৃষি ছিল সমাজের প্রধান পেশা, কারণ যেহেতু অধিকাংশ লোকই ছিল দরিদ্র, তারা সামন্ত অধীনে কাজ করত এবং কৃষি ছিল প্রধান পেশা। একে কেন্দ্র করে অন্যান্য পেশার বিকাশ লাভ করে। এসব সত্ত্বেও শাসক শ্রেণীর কাছে কৃষি ব্যবসা বাণিজ্য ছিল নিম্ন শ্রেণীর পেশা, কারণ যারা শাসন করত, রাজা, জমিদার, সামন্তপূর্ব, এই বিভিন্ন লোকজন, তাদের কাছে কৃষি ব্যবসা বাণিজ্য ছিল আসলে নিম্নতম একটি পেশা, কারণ গরিব মানুষটাই এই পেশায় আসে অথবা এই পেশায় সাথে জড়িত। দাস প্রথা। মধ্যযুগের সমাজ ব্যবস্থায় সামন্তবাদের অঙ্গ হিসেবে সমাজে দাস প্রথা বিরাজমান ছিল। এরিস্টটলের মতবাদে দাসকে সম্পত্তির অংশ হিসেবে উল্লেখ থাকায় দাস প্রথা প্রথম দিকে সমাজে যথেষ্ট প্রসার লাভ করে। এরিস্টটলের কথা তোমরা আসলে সবাই জানো, সে একজন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, আমরা যাই বলি। সে বলছে দাস হচ্ছে সম্পত্তির অংশ। এই কথা প্রচলিত হওয়ায় অথবা উল্লেখ থাকায় সমাজে দাস প্রথা যথেষ্ট প্রসার লাভ করে। যার যত বেশি দাস, সে তত সম্পত্তির মালিক। পরবর্তীতে খ্রিস্টান ধর্মের বিরোধিতার ফলে এই প্রথার কিছুটা সংশোধন হয়। যেমন মনিবদের প্রতি দাসদের কর্তব্যের পাশাপাশি দাসদের প্রতি মনিবদের কর্তব্য সংযোজিত হয়।
আমরা যেটা বলছিলাম, দাস হচ্ছে একেবারেই পূর্বর অধীনস্থ একজন ব্যক্তি। এই প্রথা কিছুটা ব্যতিক্রম ঘটে কখন? খ্রিস্টান ধর্ম যখন ইউরোপে ব্যাপকভাবে প্রসার লাভ করে তখন এটা কিছুটা পরিবর্তন হয়। যেমন বলছে মনিবদের প্রতি দাসদের যেমন কর্তব্য আছে, পাশাপাশি দাসদের প্রতি মনিবদের কর্তব্য কিছু থাকা উচিত। আবার রোমে খ্রিস্টান ধর্ম এই মর্মে আইন চালু করেন যে কোনো দাস খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তার দাসত্ব মোচন হবে। মানে কি, যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তাকে দাস থেকে মুক্তি দেওয়া হবে। তার মানে কি, খ্রিস্টান ধর্ম কিভাবে ইউরোপ বিকাশ লাভ করছে এখন কিন্তু তোমরা আসলে বুঝতে পারবে যে কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে, সে স্বাধীন হিসেবে বেঁচে থাকতে পারবে। সুতরাং এই কথা বলার ফলে অধিকাংশ দাসরাই অথবা নিম্ন শ্রেণীর যারা আছে তারা জীবন বাঁচানোর জন্য অথবা স্বাধীনভাবে চলার জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। এভাবে খ্রিস্ট ধর্ম প্রচারের সাথে সাথে দাস প্রথা মধ্যযুগের শেষ দিকে অনেকটা কমে যায়। এখন যদি সব মানুষের ধর্মের প্রতি আকৃষ্ট হয় অথবা নিম্ন শ্রেণীর লোকজন ধর্মে দীক্ষা নেয় তখন কিন্তু দেখা যায় অনেকটা কি হলো, দাস প্রথা বিলোপ হলো খ্রিস্টান ধর্ম প্রসারের কারণে। ব্যবসা বাণিজ্য সুদ। মধ্যযুগে খ্রিস্টান ধর্মযাজকগণ অবাধ ব্যবসা ও সুদ অর্জনের বিপক্ষে রায় দেন, কারণ ধন সঞ্চয় এক ধরনের অপরাধ বলে তারা বিবেচনা করেন। এখন যদি আমরা চিন্তা করি, এখনো যদি আমরা ধর্মীয় ধর্মযাজক, যেটা ইসলাম ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, যেটাই বলো, তারা কিন্তু এখনো অবাধ ব্যবসা, মনে করে এখন মদের ব্যবসা, হিরোইনের ব্যবসা অথবা সুদ অর্জনের বিপক্ষে এখনো কিন্তু সব ধর্মের লোকজন এটা আছে। কারণ কি, ধন সঞ্চয় তারাকে এখনো কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন বলে যে ধন গচ্ছিত রাখা অথবা সঞ্চয় করে একজনের কাছে রাখা আসলে সেটা অপরাধ। সুদ সম্পর্কে ধর্মীয় বিধান ছিল অত্যন্ত কঠোর। এরিস্টটল নীতিগত কারণে এবং খ্রিস্টান ধর্মীয় কারণে সুদের আদান প্রদান নিষিদ্ধ করেন। এরিস্টটলের কথা বলে, এরিস্টটলের নীতিগত কারণ কি, সে আসলে নৈতিক দিক থেকে অত্যন্ত কঠোর ছিল যে না, টাকা আমি একজনকে দিব, তার বিনিময়ে তার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না। অতিরিক্ত টাকাটাই কি হবে? সুদ। আর ধর্মেতে স্পষ্ট বলা হচ্ছে, সেটা খ্রিস্টান ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো অথবা আমাদের ইসলাম ধর্মের, সুদকে সম্পূর্ণভাবেই কি করা হচ্ছে? নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধতার কারণেই আর ব্যবসা বাণিজ্যকে খারাপভাবে দৃষ্টিপাত করার জন্য, ব্যবসা বাণিজ্যের প্রতি খারাপ দৃষ্টিপাত করার জন্য কারণ কি, ব্যবসা বাণিজ্য অনেক মধ্যযুগে মনে করে ব্যবসা হচ্ছে একটা প্রতারণা, কারণ অধিক টাকা মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া হয় প্রতারণা করে। এই কারণে এই দুইটা কাজকে তারা, বিশেষ করে সুদকে একেবারেই তারা নিষিদ্ধ করেন, কিন্তু ব্যবসা করতে পারবে না। আবার কিভাবে? এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে আমার যে ট্রান্সপোর্টেশন কস্ট, আমার যে গাড়ি ভাড়া, এই কারণে সে বেশি টাকা নিতে পারত। অথবা জিনিসটা যদি অন্যান্য জিনিসের তুলনায় ভালো হয়, একই প্রোডাক্ট কিন্তু মানে ভালো, সেখানে একটু বেশি টাকা তারা নিতে পারত। ধর্মীয় অনুশাসন। মধ্যযুগে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক জীবনে অনেক কিছুই ধর্মীয় অনুশাসনের অধীনে ছিল। যেহেতু ওই সময় খ্রিস্টান ধর্ম ব্যাপক প্রচার লাভ করে এবং ওই সময় আসলে আবার কি ইসলাম ধর্মের বিকাশ, এক্ষেত্রে খ্রিস্ট ধর্মের প্রভাব ছিল যথেষ্ট। সামন্তবাদের দোষাবলী ন্যূনতম রাখার জন্য খ্রিস্টীয় ধর্মযাজকগণ খ্রিস্টের বাণী, এরিস্টটলের মতবাদ, এই দুইয়ের সাহায্য নেন। এক ছিল এরিস্টটলের মতবাদ, সেটা হচ্ছে একজন দার্শনিক হিসাবে, এবং খ্রিস্টের বাণী, এই দুইটা প্রচারণার ফলে কি হবে, ধর্মীয় অনুশাসনের কারণে মানুষ কিন্তু অনেকটাই কি ছিল, ভালো থাকার চেষ্টা করেছিল। এবং এখানে কিন্তু একটা জিনিস তোমরা দেখবা, মধ্যযুগ বলতে গেলে কোনো ঐতিহাসিক কিন্তু ইসলাম ধর্মের এই পার্টটাকে নিয়ে আসেন না। আমরা এটা আসলেই বলবো, এটা আসলে একটা নিন্দনীয় কাজ। যেহেতু ওই সময় ইসলাম ধর্মের বিকাশ হয়েছিল সেই 570 খ্রিস্টাব্দে, সেটাকে আসলে এই ধর্মীয় অনুশাসন অথবা মধ্যযুগের যে অন্ধকার যুগ বলা হয়, তার কিছুটা অংশ যে আলো বিকশিত হয়েছিল মুসলিম ধর্মের কারণে, ইসলাম ধর্মের কারণে, সেটা কিন্তু আসলে তুলে আনা উচিত। এখন আমরা আর একটা প্রশ্ন দেখব, সেটা হচ্ছে স্কলাস্টিক মতবাদ কি? স্কলাস্টিক মতবাদের বৈশিষ্ট্য লিখো। এখন আমরা যদি চিন্তা করি, মধ্যযুগে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, আলো পৌঁছেনি, সভ্যতার বিকাশ লাভ করেনি, কিন্তু তারপরও ওই সময় একটা দার্শনিক মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল,
যেটাকে আমরা স্কলাস্টিক মতবাদ বলতে পারি। এই মতবাদে কিছু কিছু বৈশিষ্ট্য আছে দার্শনিক। জীবনধারা পরিচালনার জন্য এবং অর্থনৈতিক ক্রমোন্নয়নের জন্য যে নীতি অবলম্বন করা হয় তাহাই দর্শন। এখন মানুষের জীবন, আচার আচরণ এইগুলো পরিচালনার জন্য কি হয়, কতগুলো নীতি অবলম্বন করা হয়। আমরা যদি যারাই কোনো ধর্মের কথা অথবা ধর্ম মানে না, নাস্তিক, তাদের কিন্তু একটা দর্শন আছে। তারা যে নীতিটা অবলম্বন করে জীবন পরিচালনার জন্য, এখানে যদি আমরা অর্থনীতি পড়াচ্ছি, এই জন্য অর্থনৈতিক ক্রম উন্নয়নের একটা নীতির কথা আসছে, তাই দর্শন। মধ্যযুগে এরকম একটি দর্শন ছিল যাকে বলা হতো স্কলাস্টিসিজম। এখন স্কলাস্টিসিজম বলতে মধ্যযুগে এমন এক মতবাদ বোঝায় যা খ্রিস্টীয় মতবাদ, চার্চ এবং গ্রিক দার্শনিক এরিস্টটলের দর্শনের মিশ্রণে গড়ে ওঠে। দেখো এখানেও কিন্তু আসলে সেই ইসলামকে বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে খ্রিস্টীয় মতবাদ, আবার চার্চের যাজক এবং গ্রিক দার্শনিক এরিস্টটলের এই তিনটা মতবাদ মিলে একটা দর্শন গড়ে ওঠে। যেহেতু সারা আমরা যদি মধ্যযুগের ইতিহাস পড়ি, আসলে সেটা দেখবে তোমরা কিন্তু ইউরোপের ইতিহাস, এই এশিয়ার ইতিহাস নেই। সেখানে যদি এশিয়ার ইতিহাস লেখা হতো তাহলে কিন্তু অবশ্যই এই ইসলাম প্রচারের অথবা ইসলাম ধর্মের ব্যাপারটা নেই। সেহেতু যারা আমরা ইউরোপের ইতিহাস পড়াচ্ছি, সুতরাং সেখানে খ্রিস্টীয় মতবাদ, যে যিশু খ্রিস্টের যে বাইবেল, যেটা ওল্ড টেস্টামেন্ট বলা অথবা নিউ টেস্টামেন্ট, সেটা চার্চের যে যাজকগণ থাকতো তাদের মতবাদ এবং এরিস্টটলের মতবাদ, তিনটা মতবাদ নিয়ে একটি দর্শন গড়ে ওঠে। সেটাকে বলা হচ্ছে স্কলাস্টিসিজম। মধ্যযুগে কিছু স্কলার মানে কি? জ্ঞানী লোক আগের বিভিন্ন অর্থনৈতিক চিন্তাধারার মধ্যে সমন্বয় সাধন করে নতুন এক অর্থনৈতিক চিন্তাধারার জন্ম দেন। বলছে কি কিছু কিছু স্কলার, আমরা স্কলার মানে কি বুঝি? জ্ঞানী লোক, যেটা বিভিন্ন সম্পর্কে, দর্শন সম্পর্কে যাদের জ্ঞান আছে, একেই স্কলাস্টিসিজম বলে। এই মতবাদ নিম্নোক্ত দর্শন ধর্মীয় চিন্তাধারার মধ্যে সমন্বয় সাধন করেন। তারা যে বিভিন্ন দর্শন আর চিন্তাধারা সমন্বয় সাধন করেন, এই জন্য তাদেরকে স্কলাস্টিসিজম বলা হয়েছে। এখন কোন কোন ধর্ম চিন্তাধারা সমন্বয় সাধন করেন? একা হচ্ছে রোমান বস্তুবাদী দর্শন, খ্রিস্টীয় ধর্মীয় আদর্শবাদ ও ভ্রাতৃত্ববোধ, গণতান্ত্রিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এরিস্টটলের দর্শন। এখানে আমরা আগেই বলছি যে আমরা ইউরোপের ইতিহাস পড়ছি অথবা ইউরোপের অর্থনৈতিক চিন্তাধারা পড়ছি, যেহেতু এশিয়াকে এখানে অথবা আফ্রিকাকে এখানে উল্লেখ করা হয়নি। সুতরাং সেখানে রোমান বস্তুবাদী দর্শন, আমরা যেটাকে বলি নাস্তিকতাবাদ, খ্রিস্টান ধর্মীয় আদর্শবাদ, ভ্রাতৃত্ববোধ, খ্রিস্টান সেই ওল্ড টেস্টামেন্ট বলো নিউ টেস্টামেন্ট বলো, সেখানে যে খ্রিস্টের আদর্শবোধ ছিল, ভ্রাতৃত্ববোধ সৃষ্টির যে প্রক্রিয়া ছিল, সেই যীশু খ্রিস্টের এই ধর্মীয় মতবাদ, গণতান্ত্রিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, জনগণের মধ্যে যে গণতান্ত্রিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সেটা, আর একটা হচ্ছে এরিস্টটলের দর্শন। এই চারটা দর্শনকে সম্মিলিতভাবে নিয়ে একটি দর্শন গড়ে উঠছে, তাকে আমরা কি বলেছি? স্কলাস্টিক মতবাদ বা স্কলাস্টিসিজম। এখন যদি আমরা দেখি খ্রিস্টান ধর্মীয় দর্শন, গ্রিক দর্শন তথা এরিস্টটলের মতবাদের সমন্বয় মূলত স্কলাস্টিক মতবাদ সেন্ট টমাস একুইনাসের নেতৃত্বে মধ্যযুগে গড়ে ওঠে। তোমাদেরকে গেল ক্লাসে একটা পড়া দিয়েছিলাম সেন্ট টমাস একুইনাসের অবদান এবং ন্যায্য মূল্য তত্ত্ব। মধ্যযুগে যদি একজন দার্শনিক তুমি খুঁজে বের করো, প্রভাবশালী দার্শনিক, তাহলে সে হচ্ছে সেন্ট টমাস একুইনাস। এই মতবাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নে। এখন এ ছিল স্কলাস্টিক মতবাদের টপে, মানে সে ছিল প্রধান। তার নেতৃত্বে আরো অনেক স্কলার মিলে একটা দর্শন তৈরি করেছে, সেটাকে মধ্যযুগীয় দর্শন বা আমরা স্কলাস্টিসিজম বলতে পারি। প্রথমত বৈশিষ্ট্যের প্রথমত আমরা বলবো আইনের শ্রেণীবিন্যাস। স্কলাস্টিক মতবাদের প্রথম বৈশিষ্ট্য হলো ওই সময় আইনকে 4 ভাগে ভাগ করা হয়: পারলৌকিক আইন, প্রাকৃতিক আইন, মানবীয় আইন বা ঈশ্বরের বা ঐশী আইন, ঈশ্বরের বাণী। ঈশ্বর কিভাবে এই বিশ্বকে নিয়ন্ত্রণ করেন সে সম্পর্কে প্রথম আইন থেকে ধারণা পাওয়া যায় যে পারলৌকিক আইন, যে ঈশ্বর কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। আর এই আইনের যে অংশ দ্বারা মানুষ ভালো মন্দ বুঝতে পারে তাই হচ্ছে প্রাকৃতিক আইন। মানবীয় প্রচলিত আইন মানুষের পার্থিব পরিচালনার সাথে জড়িত। আর ঐশী আইন হলো পারলৌকিক আইনের ওই অংশ যা দ্বারা বিভিন্ন ধর্মীয় লেখা পাওয়া যায়। এখন আমরা যদি চিন্তা করি পারলৌকিক আইন, যে
সৃষ্টিকর্তা কর্তৃক কিভাবে এই বিশ্বকে নিয়ন্ত্রণ করে সে, মানুষ হোক, প্রকৃতি হোক, জীবজন্তু হোক, সবকিছুই। আর এটা যেটা দ্বারা মানুষ ভালো মন্দ বুঝতে পারে সেটা হচ্ছে প্রাকৃতিক আইন। আমরা যদি বলি যে প্রকৃতি কি কি ঘটছে, কি হচ্ছে অথবা কি না হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক আইন। এবং ঐশী আইন হলো পারলৌকিক আইনের ওই অংশ যা বিভিন্ন ধর্মীয় লেখায় পাওয়া যায়। আর মনে করো ওল্ড টেস্টামেন্টের কথা যদি বলি, আমাদের আল কোরআনের কথা যদি বলি, এগুলো কিন্তু আসলে আমরা কি ঐশী আইন, যে আইন একমাত্র ঈশ্বর কর্তৃক প্রদত্ত। মধ্যযুগে সম্পদ সম্পর্কে মতবাদ। মধ্যযুগে দর্শনের সম্পদশালী লোকদের নিন্দা করা হয়েছে। আমরা আগেও দেখছি সামাজিক অর্থনৈতিক চিন্তাধারার মধ্যে যে সম্পদশালী লোকদেরকে কেন নিন্দা করা হয়েছে। ক্যানন ল মোতাবেক লোকে সম্পত্তি যেমন অর্জন করতে পারবে তেমন রাখতে পারবে, তবে তা রাখতে হবে দরিদ্রদের প্রতিভূ হিসেবে। দরিদ্রদের প্রতিভূ মানে কি? কারণ হচ্ছে দরিদ্রকে দান করার দায়িত্ব কার? যে প্রভাবশালী, যে সম্পদশালী তার। যেমন বিভিন্ন দান খয়রাত করাই হবে এর মুখ্য উদ্দেশ্য। আমি সম্পদ অর্জন করতে পারবো, রাখতেও পারবো, কিন্তু কিভাবে রাখবো আর কিভাবে? যে দরিদ্রদের যে সময় দরকার হবে সে সময় যেন আমি তাদেরকে দান করতে পারি। মধ্যযুগীয় দর্শন এরিস্টটলের মতবাদের সাথে, এরিস্টটল এটাই বলেছেন, সম্পদ অর্জন করা যাবে, রাখাও যাবে, কিন্তু যখন কেউ বিপদে পড়বে, যখন কেউ সমস্যায় পড়বে, দরিদ্র শ্রেণী যারা আছে তাদের মধ্যে কি করতে হবে? দান করতে হবে। তাদের কাছ থেকে কোনো রিটার্নে আশা করা যাবে না। এটা কিন্তু মধ্যযুগী দর্শনের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে সম্পদ অর্জন করা যাবে, রাখাও যাবে, কিন্তু তা দরিদ্রদের দান খয়রাতে অথবা দান করার উদ্দেশ্যে আমরা রাখতে পারব। সর্বাত্মক নৈতিক বিধান। মধ্যযুগে খ্রিস্টান ধর্মযাজকদের প্রভাব ছিল বেশি। আমরা আগেই জেনেছি যে চার্চে যারা ছিল তাদের প্রভাব ছিল ব্যাপক। এই সেন্ট টমাস অ্যাকুইনাস কিন্তু একজন খ্রিস্টান ধর্মযাজক, এবং সেই নেতৃত্ব দিয়েছে মধ্যযুগের দর্শন। তবুও তৎকালীন সমাজ, সামন্তবাদ ও সমাজ ব্যবস্থা এটি কোনো পরিবর্তন সাধন করতে পারেনি। পরবর্তীতে তারা এরূপ সমাজ ব্যবস্থা মেনে নিয়ে এর দোষ ত্রুটি দূর করার জন্য খ্রিস্টান ধর্মের বাণী প্রচারে যেমন যোগ করেছিলেন, তেমনি এরিস্টটলের মতবাদকে সংমিশ্রণ করেছেন। তাই উভয় পদ্ধতির সংমিশ্রণ তারা প্রণয়ন করেছিলেন সর্বাত্মক নৈতিক বিধান। একটা জিনিস আছে যে ধর্মীয় বিধানে কিন্তু নৈতিকতার খেলা সব ধর্মেই বলা আছে। সে তোমরা যদি ইহুদিদের কথা বলো, খ্রিস্টানদের কথা বলো, হিন্দুদের কথা বলো, জৈনদের কথা বলো এবং মুসলিমদের কথা, সব ধর্মে কিন্তু নৈতিকতার কথা বলো। যেগুলো দেখছে যে চার্চের এতই প্রভাব, সামন্তবাদ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারেন, তখন তারা কি করছে? এর দোষ যদি দূর করার জন্য, যেহেতু ইউরোপ মহাদেশকে ঘিরেই আমরা আলোচনা করতেছি মধ্যযুগ, তারা কি করছে? খ্রিস্টের বাণী প্রচার করেছে। কারণ তখন মানুষ, অধিকাংশ মানুষই কি করেছিল? আমরা যখন দাসপ্রথার শেষ দেখলাম, তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। এবং ধর্মের প্রতি মানুষের কিন্তু একটা দুর্বলতা আছে এবং থেকেই যায়। যখন তারা এইটা করেছিলেন তখন কিন্তু, এবং সাথে কি এরিস্টটলের সেই নৈতিক মতবাদ, এই মতবাদের কারণেই সবাইকে একটা নৈতিক বিধানের আনার প্রচেষ্টা চালাইছিলেন সেন্ট টমাস অ্যাকুইনাসের নেতৃত্বে একদল স্কলার। তারা কিন্তু সেক্ষেত্রে সফল হয়েছিলেন। দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শন। মধ্যযুগীয় দর্শনে দেখা যায় দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শনের পূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এই মতবাদ মধ্যযুগীয় দার্শনিক নিজস্ব মতবাদ নয়। রোমান মতবাদে সম্পদ উপর ব্যক্তি অধিকার ছিল এক্সিডিয়া, কিন্তু জার্মান মতবাদ এটা ছিল আপেক্ষিক পরিবর্তনশীল। এখানে তুমি দেখবা যে দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শনের কথা বলা হয়েছে, এরিস্টটল ধর্মেও বলা হয়েছে, খ্রিস্টান ধর্মেও বলা হয়েছে, এবং রোমান মতবাদে সম্পদের উপর ব্যক্তি অধিকার ছিল কি এক্সিডিয়া, কিন্তু জার্মান মতবাদ ছিল আপেক্ষিক পরিবর্তন, যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে। খ্রিস্টান ধর্মযাজকগণ জার্মান মতবাদকে গ্রহণ করেছিলেন এবং এর সাথে এরিস্টটলের মতবাদ, খ্রিস্টের বাণী মিশ্রণ ঘটিয়ে মধ্যযুগে দার্শনিকদের বলেন দরিদ্রের প্রতি দয়া প্রদর্শন করা উচিত। এখন যদি আমরা চিন্তা করি, একজন বলছে যে রোমান মতবাদে তারা ছিল কি, আমরা বস্তুতান্ত্রিক বলি, অথবা আমরা সাধারণ কথায় তাদেরকে নাস্তিক বলা হয়। তারা মনে করছে বস্তু থেকে আসলে সবকিছুর সৃষ্টি। এখন জার্মান মতবাদ যেহেতু আপেক্ষিক পরিবর্তনশীল সম্পদের কথা, দরিদ্রদের দয়া প্রদর্শনের কথা, এবং খ্রিস্টান ধর্মযাজকগণও জার্মান মতবাদকে গ্রহণ করেন, যেহেতু তাদের
ধর্মীয় গ্রন্থে দরিদ্রদের প্রতি দয়া প্রদর্শনের কথা বলা হয়েছে এবং এর সাথে কি করেন এরিস্টটলের মতবাদ খ্রিস্টের যে বাণী আছে সেইগুলো মিশ্রণ ঘটিয়ে যেহেতু মধ্যযুগীয় দর্শনটা গড়েই উঠছে কিন্তু কি হচ্ছে রোমান মতবাদ এরিস্টটলের মতবাদ আর খ্রিস্টের বাণী দার্শনিক বলেন যে দরিদ্রের প্রতি দয়া প্রদর্শন আসলে করা উচিত যেহেতু সে দরিদ্র তার প্রতি অবশ্যই দয়া প্রদর্শন করা উচিত এটা আসলে মধ্যযুগীয় দর্শনের একটি অন্যতম প্রভাবশালী অথবা প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্য আমরা যেটা বলতে পারি মূল্য ও ন্যায্য দাম গত ক্লাসে তোমাদের যে প্রশ্নটা দিয়েছিলাম ন্যায্য মূল্য তত্ত্ব এখন এই যে ন্যায্য মূল্য তথ্য এখন স্কলাস্টিক মতবাদ অনুসারে মূল্য ন্যায্য দামের উপর বিশেষ গুরুত্ব দেন তাদের মতে কোনো দ্রব্যের উপযোগ থেকে বেশি মূল্য আদায় করা বা প্রদান করা অযৌক্তিক মূল্য অতটুকুই দেওয়া হবে যতটুকু দ্রব্যটাকে আমরা উপযোগ পাই এখন যদি তোমরা আমরা বলেছি মধ্যযুগ অন্ধকার এখন কি এই কথার সাথে বর্তমান যুগে তো সে একই কিন্তু কেন আমরা তাকে তাহলে মধ্যযুগ অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এখন আমরা কি করি দ্রব্যের মূল্য হিসেবে যে পরিমাণ উপযোগ পাবো সেই পরিমাণ দাম দিতেই আমরা চাই এখানে বলছে সেই পরিমাণ দাম আদায় করা অথবা প্রদান করা তার চেয়ে বেশি দাম আদায় অথবা প্রদান করা অযৌক্তিক উপযোগের থেকে বেশি তবে কোনো ব্যক্তি কোনো দ্রব্য এক স্থান থেকে অন্য স্থান নিয়ে গিয়ে একটু বেশি দাম বিক্রি করলে তা অবৈধ হবে না আমি তোমাদের আগেই বলেছি কারণ এখানে কি আছে পরিবহন ব্যয় এখন বরিশাল থেকে কেউ যদি জালকাঠি নিয়ে কোনো দ্রব্য বিক্রি করে অথবা ঢাকা থেকে যদি বরিশাল এনে কোনো দ্রব্য বিক্রি করে তাহলে কিন্তু তার একটা পরিবহন ব্যয় আছে সুতরাং সেক্ষেত্রে তার কিন্তু দ্রব্যের দাম বেড়ে যাবে সে এর স্থানগত উপযোগ সৃষ্টি করেছে কারণ কি আমরা যদি স্থানগত উপযোগের কথা বলি তোমরা অনেকে ইন্টারমিডিয়েট পড়েছো ফার্স্ট ইয়ার পড়েছো আবার দ্রব্যের গুণাগুণ বাড়িয়ে বেশি মূল্য আদায় করলে তা অসঙ্গত হবে না দুইটা কারণে আবার আদায় করা যাবে যে স্থানগত উপযোগ আর একটা হচ্ছে দ্রব্যের গুণাগুণ কোয়ালিটি দ্রব্য একই কিন্তু একটার কোয়ালিটি একটু বেশি আর একটা কোয়ালিটি একটু কম সুতরাং এই দুই ক্ষেত্রে অতিরিক্ত দাম নেওয়া যাবে কিন্তু কোনো দ্রব্যের উপযোগ থেকে বেশি মূল্য নেওয়া যাবে না এবং কেউ যদি দেয় সেটাও কিন্তু আসলে অযৌক্তিক অর্থের মূল্য হিসাবে সুদ আমরা মধ্যযুগের মতবাদে আসলে সামাজিক অর্থনৈতিক মতবাদের মধ্যে পড়েছি যে সুদ দেওয়া যাবে না স্কলাস্টিক মতবাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সুদের আদান প্রদানকে নিন্দনীয় কাজ বলে অভিহিত করা হতো কারণ সুদ আদায় একটি নিষিদ্ধ কাজ কারণ আমি কাউকে টাকা দেবো সে টাকার অতিরিক্ত আনাই হচ্ছে কি সুদ এই কারণে তারা নিষিদ্ধ কাজ কেন বলছেন এখানে কয়েকটি পয়েন্ট আকারে তারা দেখিয়েছেন যীশু খ্রিস্ট বলেছেন ধার দেওয়া তবে কোনো কিছুর প্রত্যাশা করো না কাউকে ধার দেবো তার বিনিময়ে তার কাছ থেকে বেশি টাকা আনাবো সেটা প্রত্যাশা করা যাবে না এরিস্টটল বলেছেন অর্থ থেকে অর্থ সৃষ্টি হতে পারে না তাই অর্থের ব্যবহার হেতু সুদ দাবি করা অনৈতিক এখন মনে করো বিভিন্ন দ্রব্য থেকে অথবা আমরা যদি একটা গাছ লাগাই সেটা থেকে অন্য গাছ হতে পারে এখন অর্থ থেকে অর্থ সৃষ্টি হয় সেটা বলছে এরিস্টটলের নৈতিক দর্শন যে অর্থ থেকে আসলে অর্থ সৃষ্টি হতে পারে না সুতরাং অর্থের ব্যবহারের জন্য সুদ দাবি করা অযৌক্তিক অনৈতিক কারণ এটা নৈতিকতার বিরোধী অর্থের জন্য অর্থ প্রদান সময়ের জন্য সময় প্রদানের সমতুল্য আমি কি সময়ের জন্য কাউকে সময় দিতে পারবো অসম্ভব কারণ সময় যেটা চলে যায় সেটা আর ফেরত আসে না কিন্তু সময় হলো সাধারণ সম্পত্তি যা একমাত্র ঈশ্বরের অধীন তাহলে আমরা কি বলছি এই যে সময় যাচ্ছে তোমাদেরকেও বারবারই বলছি তোমরা পড়াশোনার সাথে থাকো কেন থাকতে বলছি সময় যে যাচ্ছে সময় কিন্তু আর ফেরত আসবে না কারণ সময় একমাত্র ঈশ্বরের অধীন সম্পত্তি যা একমাত্র ঈশ্বরই ব্যবহার করে অর্থ ধার দেওয়ার অর্থ হলে মালিকানা ত্যাগ করা বোঝায় তাই কোনো কিছুর মালিকানা ত্যাগ করে তার বিনিময়ে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা অযৌক্তিক আমি অর্থ ধার দিলাম অথবা গরিবদের দিলাম এর মালিকানা ত্যাগ করে আমি আমার কথা তোমরাও তো দেখো যে কাউকে যদি অর্থ দেওয়া হয় তাহলে তোমার সেই অর্থের মালিকানা ত্যাগ করা বোঝায় কিন্তু সেই মালিকানা ত্যাগ করার বিনিময়ে তুমি কিছু পাওয়ার আশা করতে পারো না তবে ঋণদাতাকে কৃতজ্ঞতা স্বরূপ কিছু উপহার দিলে সামাজিক ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য বলে এক শ্রেণীর স্কলাস্টিক মনে করতেন এখন মনে করো কাউকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে সে তোমাকে 1000 টাকার একটা পুরস্কার স্বরূপ কিছু উপহার দিল যে ঠিক আছে আপনার 1 লক্ষ টাকা আমি 5 মাস খাটাইছি আমি এটা উপহার দিলাম সুদ না কিছু কিছু দার্শনিক এটাকে যৌক্তিক মনে করেন কিন্তু সুদকে সম্পূর্ণরূপে মধ্যযুগে নিষিদ্ধ অথবা অযৌক্তিক অনৈতিক
বলা হয়েছে, মধ্যযুগের দর্শনে বলা হয়েছে। সেটা আমরা এখন যদি মধ্যযুগ অন্ধকার ছিল, আসলে কিন্তু তাই না। আমরা বিভিন্ন ঐতিহাসিকরা বলেন, আমরা যদি সেগুলো আলোচনা করি, আসলে মধ্যযুগ অতটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল না। রাষ্ট্রের অর্থনৈতিক কার্যাবলী। স্কলাস্টিক মতবাদে রাষ্ট্রকে একটি বেসরকারি অর্থনীতির সাথে অর্থনীতি সমতুল্য মনে করা হতো। এক্ষেত্রে মুক্ত অভ্যন্তরীণ অর্থনীতির ধারণা প্রচলন হয়। স্কলাস্টিকরা রাষ্ট্রীয় কাজ হিসেবে নিম্নোক্ত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। রাষ্ট্রকে একটা বেসরকারি অর্থনীতি সমতুল্য মনে করতে, রাষ্ট্র একটা অর্থনৈতিক মতো, কারণ এখানে মুক্ত অর্থনীতির ধারণা আছে। রাষ্ট্র কি কি করবে জনগণের জন্য, রাষ্ট্রের কাজ কি? ভালো মুদ্রা ব্যবস্থার সংরক্ষণ। সে সময় যদি এত উন্নত মানের মুদ্রা ব্যবস্থা ছিল না, প্রথম বাটার সিস্টেম ছিল, তারপর ধীরে ধীরে মুদ্রার প্রচলন হয়। রাস্তাঘাট নির্মাণ ও সংরক্ষণ, জনগণের জীবন জীবিকার নিরাপত্তা বিধান, দরিদ্র মানুষের জন্য রাষ্ট্রীয় সহায়তা প্রদান, পণ্যের লেনদেনের ক্ষেত্রে সঠিক পরিমাপ ওজনের নিরাপত্তা বিধান। আমরা যদি এই 5টা পয়েন্টই দেখি, তাহলে কিন্তু আমরা মধ্যযুগকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলতে পারি না। কেন পারি না? যেহেতু বলা হয়েছে রাষ্ট্রের কাজ ভালো মুদ্রা ব্যবস্থা সংরক্ষণ করতে হবে, রাস্তাঘাট নির্মাণ সংরক্ষণ। এখনো রাষ্ট্রের কাজ কি? এগুলোই। জনগণের জীবন জীবিকার নিরাপত্তা বিধান। একটা জিনিস যদি চিন্তা করা হয় না, জনগণের জীবন জীবিকার নিরাপত্তা বিধান, আমরা জনগণকে নিরাপত্তা দিব জীবনের এবং জীবিকার, আমরা যেটাকে মৌলিক অধিকার বলি, সেই অধিকার দেওয়ার কথা সে মধ্যযুগেও দর্শনে বলা আছে। দরিদ্র মানুষের রাষ্ট্রীয় সহায়তা, আমরা এখন বিভিন্নভাবেই, আমরা এই প্যান্ডামিকের মধ্যে দেখেছি বাংলাদেশ সরকার বিভিন্নভাবে দরিদ্র মানুষকে সহায়তা করেছেন। তাহলে এই যে রাষ্ট্রের কাজ, এখন তাহলে আমরা কি এই কাজ দেখে কি মধ্যযুগ অন্ধকারাচ্ছন্ন যুগ বলতে পারি না? বলা যায় না। পণ্যের লেনদেনের সঠিক পরিমাপ ওজনের নিরাপত্তা বিধান। এই যে একটা জিনিস দেখো, সে সময়ও ন্যায্য মূল্য তত্ত্বের কথা বলো, ওজনে কম দেওয়ার কথা বলো, সঠিকভাবে পরিমাপ করা, এগুলো কিন্তু তখনও বলা হয়েছে। কারণ রাষ্ট্রের কাজই হচ্ছে তার একটি রাষ্ট্রের নির্দিষ্ট এরিয়ার মধ্যে যেসব জনগণ থাকবে তাদের জন্য এই সব ব্যবস্থা করে। ব্যবসা বাণিজ্য। স্কলাস্টিক মতবাদ প্রথম থেকে প্রাকৃতিক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ দেয়। এর প্রেক্ষিতে ব্যবসা বাণিজ্যকে অস্বাভাবিক বলে মনে করা হতো। সে সময় ব্যবসা বাণিজ্যকে একটু অস্বাভাবিক মনে করা হতো, কারণ ব্যবসা বাণিজ্যকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করা হতো। কারণ এটাও এক প্রকার প্রতারণা বলা হতো, যে কোনো জিনিস যে আকার পরিবর্তন করে সেটাকে বেশি দাম না। বাণিজ্যকে মনে করা হতো প্রতারণা একটি অন্যতম উপায়। পরবর্তী সময় কিছু কিছু স্কলাস্টিক চিন্তাবিদ লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা বজায় রেখে ব্যবসা বাণিজ্যের পক্ষে মত প্রকাশ করেন যে ব্যবসা বাণিজ্য করা যাবে, যে যাবে না তা না। কিভাবে? নৈতিকতা বজায় রাখতে হবে। আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান নৈতিক পথে পরিচালিত করতে। এখন যদি আমরা চিন্তা করি, মধ্যযুগে এই নৈতিকতা গুরুত্ব দেওয়া হচ্ছে, বর্তমান যুগে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তারপরেও দেখবে বর্তমান যুগ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকেই অনৈতিক কাজের সাথে জড়িত। বিশেষ করে ব্যবসার কথা যদি বলো, আমরা সেটার কথা তো আর বলাই যাচ্ছে না। বিভিন্ন দ্রব্যে যেভাবে বিভিন্নভাবে সেই দ্রব্যটাকে নষ্ট করে, মানুষের খাওয়ার একটা জিনিসকে নষ্ট করে সেটাকে তার কাছে বিক্রি করে, এই অনেক। এই জন্য গিল্ডসমূহ ব্যবসার ক্ষেত্রে লোক ঠকানো, প্রতারণা প্রতিরোধে বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন। গিল্ড কি? ব্যবসায়ীদের সংগঠন। এরা কি করছে শেষ পর্যন্ত, যে লোকজন অথবা ব্যবসায়ীরা যেন লোককে ঠকাতে ও প্রতারণা করতে না পারে, এই জন্য বিভিন্ন নিয়ম কানুন তৈরি করছে, যাতে জনগণ না ঠকে। এই যে ব্যবসায়ী সংগঠন কথা, কিন্তু বর্তমান ব্যবসায়ীদের সংগঠন কথা আমরা যদি চিন্তা করি, তাহলে কিন্তু এখানে কি দেখা যায়? অধিকাংশই দেখা যায় না। সেই অনুপাতে আমরা কি বলতে হবে, আধুনিক যুগের চেয়ে ব্যবসা বাণিজ্য কিন্তু মধ্যযুগে ভালো ছিল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসটি এতক্ষণ ধরে করার জন্য। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে, কারণ যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা অনলাইনের সাথে সংযুক্ত আছি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অনেকেই আমার সাথে অ্যাড আছো, মেসেঞ্জারে প্রশ্ন করতে পারো তোমাদের বাড়ির কাছে। এখানে কিন্তু আজকে 3টা কোশ্চেন আলোচনা, 2টা কোশ্চেন আলোচনা হলো মধ্যযুগ কি, মধ্যযুগ অর্থনৈতিক সামাজিক
বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে স্কলাস্টিক মতবাদ মধ্যযুগীয় দর্শন কি। এখানে এরকম প্রশ্ন আসতে পারে, মধ্যযুগীয় দর্শন কি, মধ্যযুগীয় দর্শনের বৈশিষ্ট্য। এখন বাড়িতে যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হচ্ছে মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্যসমূহ। আমরা যে এই আগে একটা কোশ্চেন পড়েছি, এই ক্লাসে দুটো কোশ্চেন আলোচনা করা হয়েছে, এবং এই তিনটা কোশ্চেন যদি তোমরা একটু দেখো তাহলেই তোমরা কিন্তু মধ্যযুগ অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্যগুলো বের করতে পারো। ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ। যেখানে থাকো সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, কারণ এখন শীত আসতেছে বিভিন্নভাবে, এই করোনা প্যান্ডেমিক কিন্তু আরও বাড়তেছে। সুতরাং তোমাদের কাজ হবে সতর্ক থেকে, সেফ থেকে নিজের কাজটি করা, আর তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কারণ সময় যেটা চলে যাবে সেটা কিন্তু আর ফেরত আসবে না। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে অর্থনীতি বিভাগের সাথে অথবা ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য।